আজকের গল্প শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র থেকে টেলিফোন। এত রাতে আমার কার ফোন এলো? হ্যালো হ্যালো, ডাক্তার। হ্যালো, কি বলছেন? ডাক্তার ডাক্তার শিগগিরই আসুন, শিগগির আসুন। কোথায় যাব? আমার বাসায় 7 নম্বর 7 কড়ি সেন লেন। কিন্তু অসুখটা কি? আমি এক্ষুনি মারা যাব। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার শিগগির এসো, ডাক্তার শিগগির এসো। ও এত রাতে ড্রাইভারের ঘুম ভাঙায়নি। নিজেই এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে নিলাম, রাস্তায় নামতে গেলাম। এ কি রাস্তা না নদী? কলকল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর ওপর পর্যন্ত। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর বেড়াল এবং রাত্রির পেচক বাদুররাও যেন আজকের এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে, কোথায় কেউ জানে না। কেবল দীপনেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। হুহু করে কনকনে ভিজে বাতাস বইছে, তার সঙ্গে ঝমঝম করে বৃষ্টি। বৃষ্টি নাকি নৈশ প্রতিনিধিদের গায়ের মলের শব্দ। শেষ পর্যন্ত শীতে কাঁপতে কাঁপতে টর্চ হাতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজায় কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভেতরটাও অন্ধকার। কে দরজা খুলল দেখবার জন্য টর্চ জ্বালালুম, কিন্তু কারুকেই আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো অন্তঃপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভেতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভেতরে একটা লণ্ঠন পর্যন্ত জেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভেতরে 2-4 পায়ে গিয়ে গলা তুলে বিরক্তভাবে বললুম, মানুষের তো অন্ধকারে চোখ চলে না, একটা আলো অন্তত দেখাবার ব্যবস্থা করুন। অত্যন্ত গম্ভীর স্বরে কে যেন বলল, আলো নেই, আলো দেখাবার লোকও নেই। হাতে টর্চ জেলে এগিয়ে আসুন। ডান দিকে সিঁড়ি পাবেন, দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কোথা থেকে কথা হচ্ছে? কে কথা কইছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলুম। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, 2 পাশে 2 দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই।
যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার, ডাক্তার নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? ওপরে এসো, ওপরে এসো। বুকের কাজটা করতে লাগলো ছমছম। সিঁড়ি দিয়ে আচম্বিতে বাড়ির ভেতরে ঢুকিয়ে বৃষ্টির কান্না জল মাখানো খানিকটা দমকা হাওয়া গায়ে নিয়ে আমি আর এগোতে পারছিলুম না। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলুম এবং উঠতে উঠতে সবিস্ময়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1/2 ইঞ্চি পুরু ধুলো। সেই ধুলোর ওপরে একটাও পদচিহ্ন নেই, যেন বহুকাল এই সিঁড়ির ওপর দিয়ে কোনো মানুষই ওঠা নামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলুম, আমার চারদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি, যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলুম, এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আমার কি আবার বেরিয়ে যাওয়া উচিত? আবার কি যেন ব্যঙ্গের স্বরেই বলল, ডাক্তার, কত মরার হার নেড়েছে রে। রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরার দেহ কেটে কেটে ডাক্তারি পাস করেছ, তবু তুমি ভয় পাচ্ছ কেন? না না, আমি 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 ভয় পাইনি। কিন্তু তুমি তো কাঁপছ। ও ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে, তাই। কারো হাসি শুনবার জন্য আমি এখানে আসিনি। আমি এসেছি রোগী দেখতে। আপনি হাসিটা থামান। উত্তম, উত্তম, ভেতরে এসো, দরজাটা খুলে। ও কি দেখতে পাচ্ছ না দরজার বাইরে থেকে শিকল তোলা আছে? তাও তো বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতেই ভেতর থেকে বেগে বেরিয়ে এলো হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলুম। সেই ভয়াবহ কণ্ঠ ততোধিক ভয়াবহ যন্ত্রণা বিকৃত স্বরে বলল, এসো, এসো, এসো ডাক্তার, এসো, দেরি করো না। আমার আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর কথা কইতে পাচ্ছি না ডাক্তার, ডাক্তার। নিজেকে সামনে নিয়ে ভেতরে গিয়ে দাঁড়ালুম। ঘুটঘুট করছে অন্ধকার। নাকে লাগলো গলিত শবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালাবার উপক্রম করতেই কি বলল, আলো ছিল না ডাক্তার, আলো ছিল না। কিন্তু কেন? তুমি ভয়ে হাতকে উঠবে, অজ্ঞান হয়ে যেতে পারো। কি আশ্চর্য! আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে তবে জ্বালো, আলো জ্বালো। ময়লা চাদরে মোড়া বিছানার উপর নিশ্চেষ্টভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকখানি ওপরে, এবং দুই কোটরের মধ্যে চোখ দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যাচ্ছে না। এমনভাবে সে মুখ বেদন করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহ্বরের ভেতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে
পোকার পর পোকা। স্তম্ভিত চোখে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলুম। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, এই মরণ যন্ত্রণার সইতে পাচ্ছি না যে। শিগগির দেখো, দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করেছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও ডাক্তার, এই পোকাগুলোকেও তাড়িয়ে দাও। বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানুষিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসছে ওই হাঁ করা মুখ বিবরের ভেতর থেকেই। এবং তার চেয়েও অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভেতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির ঠোঁট। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে। না না, কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হচ্ছে সে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেবার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের ওপর লুটিয়ে, আর হাত পা দুটো করছে ঝলঝল ঝলঝল। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়, সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য। আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল, আর ধীরে ধীরেই ফিরল আমার দিকে। এবং তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভেতর থেকে বেরিয়ে ক্রমে উঠি কি পড়ি এমনিভাবে সশব্দে নেমে এলুম নিচের দিকে। আর এই সঙ্গে সঙ্গে পিছন থেকে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর। হ্যালো ডাক্তার, সেদিন ভয় পেয়ে পালিয়ে গেলে ডাক্তার, এসো, মনে আছে তো? 7 নম্বর 7 সেন লেন। আমার দম বন্ধ হয়ে আসছে, একটিবার এসো ডাক্তার। টেবিলের পাশের রিসিভারটাকে হাত বাড়িয়ে কানে টানলাম। হ্যালো। উত্তর এলো, হ্যালো। কুপি কল আমার গলায়। আওয়াজ শুনে চমকে যেতে হলো। কানের গলদ মনে করে গলা ছাড়লাম আবার। হ্যালো, কে তুমি? আমি শিবরাম।